আসসালামু আলাইকুম। দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে আছেন সমসাময়িক বিষয় নিয়ে পর্যালোচনা করেন নিয়মিতভাবে আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী। রাজ্জাকি ভাই, বেশ কয়েকটা ইস্যু, এত দ্রুত অনেকগুলো ইস্যু, নানা ক্ষেত্রে রদবদল, শিক্ষা প্রতিষ্ঠানের অনেক রদবদল, যারা দায়িত্বে ছিলেন তারা নেই, আর্থিক প্রতিষ্ঠানের নেই, এবং দুর্নীতির ভয়াবহ চিত্র বের হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 50,000 কোটি টাকা লোপাটের একটি চিত্র, যেটা টিউলিপ এবং শেখ হাসিনার নাম আসছে। অনেকজনের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী মামলা হচ্ছে। আবার আসছে খুব বিপজ্জনক কিছু খবর, সেটা হচ্ছে আহ প্রায় 18 লাখ কোটি টাকা ঋণ রেখে হাসিনা সরকারের বিদায়। দুর্বল ব্যাংকে টাকা ছাপিয়ার সহায়তা দেওয়া যাবে না, অর্থাৎ ওই এস আলমের হাতে যে সমস্ত ব্যাংকগুলো আছে তাদের ঋণ। মোট কথা একটা হিমশিম খাওয়া অবস্থা। মানে পরিস্থিতি এমন যে আর্থিক খাত বলেন, প্রশাসনিক খাত বলেন, ডিসি রদবদল বলেন, পুলিশ বলেন, সমস্ত দিক থেকে পরিস্থিতি এমন যে এগুলি পরিবর্তন করতে যে রীতিমতো দেখা যাচ্ছে একটা হিমশিম খাওয়া, এবং প্রতিনিয়ত নিত্য নতুন খবর এবং কিছু দুর্নীতি বিরোধী অভিযানও চলছে। আমি আপনাকে আজকে বিষয় নির্দিষ্ট করব না, আপনি এইগুলোর মধ্য থেকে কোন বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চান আপনার দৃষ্টিতে? দেখি ফিরোজ ভাই, আপনার বিষয় তো অনেক। আর এগুলো অ্যাকচুয়ালি তো কি বলে, শেখ হাসিনা যে সমস্ত অপকর্ম করে গেছে সেটা রিপেয়ার করতে হচ্ছে এই সরকারকে। তো আজকে আমার একটা জিনিস মনে হয়, এই যে কোটা বাতিল যে করছিল শেখ হাসিনা, আসলে সে খুব খুব চিন্তা ভাবনা করে এই কোটাটাকে বাতিল করছিল। এটার কারণ হচ্ছে তার হিসাব ছিল তার বয়স হয়ে গেছে, তার বয়স কিন্তু 76-77 হয়ে গেছে। তো জি। সে 2018 পর্যন্ত কিন্তু কোটা কনস্ট্যান্ট সে চালিয়ে গেছে, এবং হুম। 18-র পরে উনি বাদ দিলেন 18-র পরে। হুম। তাহলে আপনি ভাবেন, এই মুক্তিযুদ্ধের কোটায় অ্যাবসলিউটলি ফলস লোক ঢুকাইছে সে। কারণ মেজর হাফিজ সম্প্রতি বলল, যুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ছিল 80,000, আর এখন ভাতা নেয় 2.5 লক্ষতে। জিনিসটা আপনাকে বুঝতে হবে। তার মানে ওই কোটা দিয়ে সে ছাত্রলীগ যুবলীগের রং দিয়ে লোক ঢুকাইছে, এবং সে হুম। চিন্তা করছে সময়ের ব্যবধানে এসে এই কোটা যদি অব্যাহত থাকে, তাহলে নেক্সট যারা ক্ষমতা আসবে তারাও এই কোটা ব্যবহার করে তারা তাদের অবস্থা পাকাপোক্ত করবে। এবং সেটা চিন্তা করে সে 2018 পরে বাদ দিল। কেননা সে 2009, 10, 11-তে যাদেরকে এএসপি অথবা কি বলে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, তারা কিন্তু আজকে রাষ্ট্রের কি পয়েন্টে। এবং কি পয়েন্ট বলতে, মিলিটারিতে যান, পুলিশে যান, ইভেন আমলায় যান, যেখানেই যান, সর্বত্র দেখবেন ওই লেয়ারটা। এবং আপনি এই লেয়ার দূর করা কঠিন। শেখ হাসিনা চিন্তা করছেন আমি বাঁচবো আর কত, সুতরাং আমার মেয়াদ শেষ হয়ে যাবে। কিন্তু সে ভাবতে পারেনি যাকে পালায়া যেতে হবে, এটা হয়তো সে ভাবতে পারেনি। এটার কারণ হচ্ছে বাপ আর মেয়ের, যদি আমি একটা থেকে আরেকটা চলে যাচ্ছি, আবার পয়েন্টে আসবো। বাপ আর মেয়ের কতগুলো মিল পেয়েছি আমি। দেখেন, বাবা কিন্তু 1975 সালের 15ই আগস্ট খুব যত্ন সহকারে মারা গেছেন আর কি, মানে ওনাদের ভাষায়। পরবর্তীকালে যদি উনি গালাগালি করছেন তার দলের লোকের, যে একটা লোকে বেরোয় নাই, হ্যাঁ, ইভেন গোসল করানোর সাবানও পায় নাই। এবং সেই যে বিপ্লবটা হয়েছিল, সেই বিপ্লবটাকে কিন্তু পরবর্তীকালে শেখ হাসিনা এসে বলতেছে দেশি বিদেশি ষড়যন্ত্র। অথচ দেশি বিদেশি ষড়যন্ত্র সবসময় ওনারা খুঁজে পান। ওনার বাবা হত্যা হয়েছে, আবার ওনার নিজের পতন যখন হইলো, তখনও কিন্তু উনি দূরে গিয়ে বলতেছেন আমেরিকা তাকে ষড়যন্ত্র করে সরাইছে। আমেরিকা তাকে সরাই কেমনে? আমেরিকা তাকে সরাই কিভাবে? এত সহজ। তাহলে যদি বুঝতেন যে আমেরিকা সরাইতে পারে, তাহলে বুইড়া আঙ্গুল প্রদর্শন করছিলেন কেন তার দিকে? সেন্ট মার্টিন চায় বলছিলেন, তো সেন্ট মার্টিন দিয়ে দিতেন। লোক যদি নামাই দেয় তারপরে থাকা যায় সেন্ট মার্টিন দিয়া, তাতে মন্দ কি? আপনি তো রোহিঙ্গা 16 লাখ ঢুকাই দিচ্ছেন। আপনার কোন বুদ্ধি বিবেক বিবেচনা আছে? নোবেল তো ঢুকাইছিলেন ইউনুসের সাথে কম্পিটিশন দিয়ে, যে মানবতার পক্ষে থেকে দেখি একটা নোবেল পাওয়া যায় কিনা। এই তো ছিল আপনার স্বপ্ন। কে বা কাহারা বুদ্ধি দিচ্ছে? এবং এই যে 16-17 লাখ রোহিঙ্গা আছে, তার ভোগ করতে গেছে, সাফার করতেছে কে? বাংলাদেশের লোক। এবং রোহিঙ্গার কারণে ওই অঞ্চলে বাংলাদেশের মুসলমান বললেন আর বাংলাদেশি বললেন, তারা এখন সংখ্যালঘু সম্প্রদায়। এটা হলো আপনার অবদান। এবং ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, বাবার কন্যার মিল। বাবা যখন নির্মম ভাবে হত্যাকাণ্ডের শিকার হইলেন, তখনও মিষ্টি বিতরণ হয়েছে, রাস্তায় একটা শিয়াল কুকুরও নামে নাই। আর এখানে যখন উনি পালায়ন করলেন, রাস্তায় মিষ্টি বিতরণ হয়েছে, এবং পালায়ন করছেন যারা, যাদের দাপটে তারা মাঠে ছিল। মানে মিলগুলা কিন্তু অনেক, মানে আমি অনেক মিল খুঁজে পাই। এবং ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন হাসিনা এই গত 15 বছর যাবত চিৎকার করে বলছেন। তাহলে চিৎকার করে যে বলছেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন, বঙ্গবন্ধু কি খুনি ছিল? বঙ্গবন্ধু কি গুম খুন করেছে?
এখন বঙ্গবন্ধুর আদর্শ যদি সে ধারণ করে থাকে, আমি বঙ্গবন্ধু সম্পর্কে জানি না, কেন জানি না? ৭৫ সালে আমাদের বয়সই বা কত। কিন্তু প্রশ্ন হচ্ছে শেখ মুজিব যেহেতু বঙ্গবন্ধুর বা শেখ মুজিবের আদর্শ লালন করছেন শেখ হাসিনা, সেটা উনি দেখাই দিতেছেন গুম খুনের মধ্য দিয়ে। বিচার বহির্ভূত হত্যা, গুম খুন, আয়না ঘর, ছাত্রদের উপর নির্যাতন, শিশু হত্যা, নারী হত্যা, ধর্ষণের সেঞ্চুরি করে তার দলের লোক, সেগুলোকে অ্যালাউ করা। তাহলে আমার কাছে মনে হয় যে রিফ্লেকশন অফ বঙ্গবন্ধু, মানে শেখ হাসিনার ভিতরে বঙ্গবন্ধুর সমস্ত গুণাগুণ যদি ধরে নেই, তাহলে বঙ্গবন্ধু কি ছিল একটা অনুমান করা যায়। এর আগে বলছিলাম শেখ হাসিনা হইলো ফিমেল ভার্সন অফ হিটলার, আজকে এটা বলা যায় যে শেখ হাসিনা বঙ্গবন্ধুর ফিমেল ভার্সন, আর বঙ্গবন্ধু ছিল শেখ হাসিনার মেল ভার্সন। এই যদি হয় তাহলে বুঝলেন দুইজন কি জিনিস, এটা দিয়ে আপনি মিলাই নেন। আর একটা ব্যাপার হচ্ছে যে আজকে দেখেন উনি এত বড় দামি নেত্রী, উনি বলতেন কথায় কথায় সবচেয়ে জনপ্রিয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গণতন্ত্র সে উপহার দিয়েছে, কিন্তু দেখেন বিশ্বের কোথাও তার ঠাঁই নাই, পৃথিবীর কোন দেশে যাওয়ার সুযোগ তার নাই। এখন আপনি প্রধানমন্ত্রী বিহীন ব্রিটেনের একজন আইনজীবী সেও বলছেন যে ব্রিটেনে বিন্দু মাত্র কোনো সম্ভাবনা নেই, কেননা ব্রিটেনের আইনই এটা অ্যালাউ করে না। আর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছে যে পশ্চিমা দেশগুলো নারী, শিশু, ছাত্র এই কিলিং গুলোকে তারা মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে গণ্য করে। যখন নাকি কারোর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উত্থাপিত হয় কোন দেশে, তখন সেই ব্যক্তিকে তারা আর রাজনৈতিক আশ্রয় দেয় না, বিবেচনা করে না। যারা শিশু হত্যা করে পরিষ্কার সে দানব, এক জাস্ট দানব। শিশু হত্যা করে, শিশুকে যে ভালোবাসে না, আদর করে না, ফুলকে যে ভালোবাসে না, এটা এটা আমি বললাম তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নমরুদ বলা চলে তাকে। এবং আমাদের হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন একবার বলছিল শি ইজ এ রং হেডেড লেডি। আসলে সে, তার দোষ দিচ্ছি না আমি, আসলে সে মানসিক বিকারগ্রস্ত হয়েছিল। এবং এখন দেখেন ইউটিউবে আমরা দেখতেছি সে নাকি বজলুল হুদারের জেলখানায় ভিতরে গিয়ে নিজে জবাই করছে। শফিক রহমান কয়দিন আগে পারাইখা, ঢাকা শহরে পারাইখা বলতেছে বঙ্গবন্ধু ছিল রাজাকার। এরা তো অনেক মেচিউর, অনেক হিসাব নিকাশ করা। অথচ আপনি দেখেন বঙ্গবন্ধু যখন বন্দী হয়ে গেল পাকিস্তানে সেই ৭১ সালে, পৃথিবী তখন টেকনোলজিক্যালি কিন্তু আজকের থেকে ৫৩ বছর পিছনে ছিল, একেবারে কারাবন্দী। মানে আজকের আয়নাঘর যেটা ওনারা বানাইছে ওরকম আয়নাঘরের মতোই ছিল। সেখানে সে কার সাথে যোগাযোগ করছিল, কোথা কেউ একটা চিরকুটো তো পাঠায় নাই, সে নাকি বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে। অথচ যে ১১ জন সেক্টর কমান্ডার ছিল তখন, তারা ছিল সবাই পাকিস্তান আর্মি, তারাই তো বিট্রে করছে। তারা বিট্রে করে তো বাংলাদেশের সেক্টর কমান্ডার হয়েছে, যুদ্ধ করছে তারা। হু ইজ শেখ মুজিব? হু? আবার বলা হয় যে জিয়াউর রহমান নাকি শেখ মুজিবের পরিবার হত্যা হয় বেনিফিট পাইছে। আমি তো দেখলাম শেখ মুজিবের ফ্যামিলি হত্যা হয় সবচেয়ে বেশি বেনিফিট পাইছে শেখ হাসিনা নিজে। কারণ শেখ রাসেল বেঁচে থাকলেও তো সে প্রধানমন্ত্রী হতো না। তাহলে ভাবেন তো, বেনিফিশিয়ারি চিন্তা করে যদি কেউ হত্যাকাণ্ডে ষড়যন্ত্র করে থাকে, তাহলে শেখ মুজিব হত্যাকাণ্ডে কারা জড়িত সেটা আরো ভালোভাবে খোঁজা উচিত, কিংবা কারা কারা জানতেন। কারণ সুবিধার কথা যদি বলা হয়, সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে শেখ হাসিনা নিজে তার বাবার লাশ বিক্রি করে। এবং তার বাবার লাশটাকে বিক্রি করে এমন জায়গায় নিছে, তার বাবা যে সম্মানের জায়গাটা যেভাবেই হোক হয়েছিল সেটাকে উনি একেবারে কবর দিয়ে চলে গেলেন। এবং ইন্টারেস্টিং ব্যাপার, তার বাবাকে কিন্তু আদালতের রায়ের মাধ্যমে জাতির জনক স্বীকৃতি দেওয়া হয়েছে। আদালতের রায়, আদালতের রায় মানে কোন আদালত? যে আদালত তত্ত্বাবধায়ক সরকার ফালাই দিছিল, যে আদালত বিলিয়ন ডলার পাচার হইলে পরে তদন্ত থামায় দেয়, যে আদালত বুকের ছাত্রদের উপরে গুলি চালাবে কি চালানো যাবে কিনা সেই মর্মে আদেশ দেওয়ার আগে অসুস্থ হয়ে পড়েন, সেই আদালত গুলাই তো। তাহলে বোঝা যাচ্ছে সেই আদালতের প্রধান ব্যক্তিকে আবার অসুস্থ বানায় বিদেশে পাঠায়ও দেওয়া যায়। হ্যাঁ, সেটাই বলতেছি। তাহলে বোঝা যায় যে তার বাবাকে যে জাতিজনক বানাইছে, সেটা বানাইছে সঠিক না ব্যাঠিক বলছি না, বাট সেটা একটা বিতর্কিত ইস্যু করে গেল কোর্ট। কারণ কোর্টের জাজমেন্ট চূড়ান্ত নয়, এটা পরিবর্তনশীল। এখন আপনি আজকে একটু লক্ষ্য করে দেখেন, খুব টেকনিক্যালি আপনার পঞ্চদশ সংশোধনী বাতিল করার জন্য একটা রিট করলো। সেই রিটে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা বাতিল করেছে, সেইটা মানুষ আলোচনা করে। কিন্তু ইনফ্যাক্ট যারা করেছেন, কারণ সুজনের বদিউল আলম মজুমদার উনি বোধহয় পিটিশনার, ওনার তাহলে তো ভালো, খুব কৌশলে বুদ্ধি করছেন, ভালো বুদ্ধি করছেন। অর্থাৎ যদি পঞ্চম সংশোধনী বাতিল হয়ে যায় তাহলে তার জাতির জনক থাকে না। মানে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে কোন জায়গাটায় যাচ্ছে।
এবং আপনি, আমি জানি না ঠিক কি হবে, কারণ রাষ্ট্রের ব্যক্তিরা, রাষ্ট্র তো দুইটা পক্ষ, মামলার ক্ষেত্রে দুইটা পক্ষ হয়, একটা পক্ষ জনগণ আর একটা পক্ষ রাষ্ট্র। রাষ্ট্র বলতে আমাদের আসাদুজ্জামান সাহেব, যিনি এখন হয়েছেন কি অ্যাটর্নি জেনারেল, উনি রাষ্ট্রপক্ষ। আবার রিট করেছেন বদিউল আলম মজুমদার। কিন্তু পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধে কিন্তু একমাত্র আওয়ামী লীগ বাদে সবাই ছিল, কেননা বিএনপির যারা যে কয়জন ছিল পার্লামেন্টে তারা বর্জন করছিল। এটা পাশ করছিল 291 এবং এক ভোটে, 291 ভোট পাইছে, একজন দেয় নাই, এরকম। সেই ভোটে বিএনপি ছিল না। তাহলে এই পঞ্চদশ সংশোধনী কারা পাশ করছে? সেই একতরফা খায়রুল আলম গঙ্গদেরকে দিয়ে, খায়রুল আলম, এবিএম খায়রুল হক গঙ্গদেরকে দিয়ে এটা পাশ করেছে। সুতরাং আমি জানি না এটার ভাগ্যে কি আছে। যদি সত্যি সত্যি পঞ্চম সংশোধনী বাতিল হয়ে যায়, তাহলে তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে জাতির জনক, সেই ইতিহাসও পাল্টে যাবে। আমি জানি না সামনে কি হবে। সুতরাং একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে সে কোটা পদ্ধতি শেখ হাসিনা এই জন্যই বাতিল করছিল, এবং বাতিল করে সার্ভাইভালের জন্য রাজাকারের শেল্টারে সে চলে গেছিল। যে কারণে আপনার মেয়েকে বিয়ে দিল রাজাকারের ছেলের কাছে, প্রেস সেক্রেটারি বানাইলো রাজাকারের সন্তানকে, ধর্মমন্ত্রী বানাইলো রাজাকারের সন্তানকে, ইত্যাদি ইত্যাদি। এই হইলো মোটামুটি শেখ হাসিনার বিশেষ কি বলে বৈশিষ্ট্য। এখন সম্প্রতি আরেকটা বিষয় দেখলাম খুব আলোচিত, যদিও এটা আপনি বলেন নাই, তবু আমি একটু বলে যাই। আমার কাছে মনে হয় এটা চিন্তা করা উচিত, বিশেষ করে আর্মি চিফের চিন্তা করা উচিত। সেই বিষয়টা হইলো আইএসপি এর একটা বক্তব্য দিয়েছে কয়েকদিন আগে, যে 626 জন বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিল, এবং তার থেকে 7 জন বাদে মোটামুটি বাকিরা সব বের হয়ে গেছে। মানে এটা সময়ের ব্যবধানে একটা অব্লিগেশন বা ব্লেম গেম হতে পারে আর্মির বিরুদ্ধে। সেজন্য আমি বলছি, কারণ যখন তারা শেল্টার নিছিল, ইনফ্যাক্ট তখন কিন্তু অফিসিয়ালি তাদের বিরুদ্ধে কোনো মামলা টামলা ছিল না, 1 নম্বর। সে কারণে তাদেরকে তারা চলে গেলে একটা জাস্টিফাইড। কিন্তু যাওয়ার পর কেন তাদেরকে দোষী ধরা হবে প্রাথমিকভাবে মামলা না হলেও, যেহেতু তাদের যে নেত্রী সে পালায়ে গেছে, সে পালায়ে গেছে কেন? তার অপকর্মের জন্য। আর এরা ছিল অপকর্মের দোষর ন্যাচারালি। এবং ক্যান্টনমেন্ট থেকে বের হওয়ার পর কিন্তু সবার বিরুদ্ধে মামলা হয়ে গেছে অলরেডি, মোটামুটি সবাই মামলার আওতায় চলে আসছে। সেক্ষেত্রে আমার মনে হয় ওয়াকারুজ্জামান সাহেবের পক্ষে আমরা আছি মানসিক ভাবে, ওনাকে আমরা অনুরোধ করব যে যেহেতু ক্যান্টনমেন্ট থেকে বের হয়েছে তখন মামলা ছিল না, প্লাস শত্রুকে মানে খুনি, নিজের সন্তানের খুনিও যদি মেহমান হিসেবে আশ্রয় পায় কখনো, তাহলে তার উপরে বদলা নিতে নাই। কিন্তু যেহেতু তাকে বের করে দেওয়া হয়েছে, এখন তারা নজরদারিতে থাকলে তাদেরকে গ্রেফতার করা উচিত, অন্তত ওই 626 জন, তাতে করে অ্যাটলিস্ট আর্মির উপরে যাতে লং রানে ব্লেম গেম না আসে। কেননা শেখ হাসিনার মতো মানুষ যারা নিজের বাপের হত্যা করে অনেক ঘটনার জন্য, পরে বলে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, নিজে কারচুপি করে জনবিচ্ছিন্ন হইয়া মানুষের দাবরানি খেয়ে ছাত্র জনতার একত্রিত আন্দোলনের মুখে পালাইয়া গেলেন, এখন গিয়ে বলতেছেন আমেরিকা তারা উঠাই দিচ্ছে। মানে এই ধরনের নেচার যাদের, ক্যারেক্টার যাদের, আর সকাল যাদের শুরু হয় মিথ্যা দিয়ে, শেষ হয় যাদের মিথ্যা দিয়ে, এরা বহু কিছু ব্লেম দিতে পারে। কারণ প্রশাসনের মধ্যে আপনি ধরে নেন 3টা লেয়ার, অন্তত 3টা লেয়ার এখনো শেখ হাসিনার জিকির করবে। কারণটা হচ্ছে তারা ভয়ে আছে যে কি জানি কার বিরুদ্ধে কখন মামলা হয়। এখন শেখ হাসিনা বয়সের কারণে না আসতে পারলেও নির্বাচন যদি কোনোভাবে হইতে পারে, তাহলে দেখবেন এই সমস্ত জেনারেশন গুলা, এই যে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, এরা খুব ডিস্টার্ব করবে। প্রথম কথা হলো আর্মি চিফকে সহযোগিতা করতে হবে, যে এই ইউনূস সাহেব যেটা বলছেন, আগে সংস্কার পরে নির্বাচন, এই সংস্কার করার জন্য তাকে যথেষ্ট সুযোগ দিতে হবে। আমি দেখলাম আওয়ামী লীগের দলটা নিষিদ্ধ করার জন্য হাইকোর্টে রিট করছে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য 3 বছরের মেয়াদ চাইছে ন্যূনতম, আরো জানে কি কি চেয়েছে, অনেকগুলা বিষয় চেয়েছে। দেখেন ভাগ্যের কি পরিহাস যে ওই সকালবেলা আমিরের ভাই ফকির সন্ধ্যাবেলা, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, চিরদিন কারো সমান নাহি যায়। আপনি ভাইবে দেখেন, জামাতে নিষেধ করে দেয় আর তার বিরুদ্ধে আজকে তার দলের বিরুদ্ধে রিট হয়েছে। আমার কাছে মনে হয় যদি সুস্থ মস্তিষ্কের মানুষ থাকে এই বাংলাদেশে, আমি বিচারক নিয়ে কোনো কথা বলবো না, আই স্যালুট বিচারক, যেহেতু আমি ওই অঙ্গনে কাজ করি। কিন্তু শেখ হাসিনা যে কার্যকলাপ গত 17 বছরে করেছে, আমি জানি না, আমার ব্যক্তিগত গবেষণায় মনে হয়, যেহেতু এটা অলওয়েজ 1/4 1/5 বলা হয়, তাতে আমরা যা পাইছি পর্যন্ত 1,500-2 হাজার লোককে হত্যা করা হয়েছে, তার মানে 5, 6, 7 হাজার 10 হাজার লোক হত্যা হতে পারে। তো এই ড্রাকুলার ক্যারেক্টারের একজন মানুষ যদি 10 হাজার লোক হত্যা করার পর, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগের
টপ টু বটম একই কথা বলে, যে মিথ্যা স্লোগানটা শেখ হাসিনা দিয়ে দেয়, ঘাস পর্যন্ত সেই একই কথা বলে। কিন্তু অন্যান্য দলের বেলায় দেখছি একটু আলোচনা করে যে না, বিএনপির এই নেতার এই কথাটা ঠিক নয়, টেবিলে আলোচনা করে অন্য জায়গায়, বা জামাতের নেতা নেই। কিন্তু একমাত্র ব্যতিক্রম আওয়ামী লীগ। তার মানে তার ক্যারেক্টারটাই হলো এরকম ধ্বংসাত্মক। এবং কয়েকদিন আগে একটা টক শোতে দেখলে একজন ভদ্রলোক বলতেছে আওয়ামী লীগের এই যে ধ্বংসাত্মক নেচার কিংবা মানুষ মারার যে নেচার, এটা তো আজকে নয়, মানে ট্রেডিশনালি তারা এটা অভ্যস্ত। সুতরাং এইরকম একটা দল, মানে একটা শিশু না, একটা মানুষও মারার মানসিকতা যে দলের থাকে, সেই দলটাকে নিষিদ্ধ করা উচিত বলে আমিও মনে করি। দ্বিতীয় আসেন, তার হাতে গড়া স্থাপনা গুলা তার ইন্টেলিজেন্সের লোকরে দিয়া ধ্বংস কইরা সে এয়ার আকাশ থেকে গুলি মারছে, রাবার বুলেট মারছে কি যুদ্ধতে, সহিংসতা হলে। ওই একটা পদ্মা ব্রিজ, আপনাকে যদি দায়িত্ব দেই 6 মাস যে পদ্মা ব্রিজটা আপনি উড়িয়ে দেন, কিভাবে উড়াবেন, কিভাবে জ্বালাবেন, কি টেকনোলজি আপনার কাছে আছে যে 10 মিনিটে জ্বালাই দিবেন? আপনার এই যে নির্মমতা, এই যে নির্মম আচরণ করছেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আমি এখন বলি আপনাকে, আপনি তো এতদিন ভণ্ডামি করছেন, এখন সত্যি সত্যি তাহাজ্জুদ নামাজ পড়েন, দেখেন কিছু পাওয়া যায় কিনা কোরআনের কাছ থেকে। আর একটা আমি কথা বলি রাজনীতি ভাই, আর একটা বিষয় একটু ইকোনমিক অবস্থার কথা বলি, যেখানে অর্থ উপদেষ্টা, গভর্নর সবাই বলছেন যে এই মাফিয়াদেরকে, বড় ব্যবসায়ী দুর্নীতিগ্রস্তদেরকে এদেরকে ছাড় দেওয়া হবে না, এবং এস আলমের বিরুদ্ধে বেশ তার ব্যাংকগুলির ব্যাপারে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা কি পরিমাণ লোপাট করেছে! এক, দেখা যাচ্ছে সালমান এফ রহমান জনতা ব্যাংক থেকে 25,000 কোটি টাকা, তারপরে কর্পোরেট শাখা জনতা ব্যাংকের চট্টগ্রামের, তার 90% লোন একাই নিয়ে নিছে হচ্ছে এস আলম। এই যে দুর্বৃত্তদের এবং এদের এত বেশি তাদের ব্যবসা বাণিজ্যের উপরের প্রভাব, এবং যে পরিমাণ ব্যাংকগুলি এখন একদম দেউলিয়া অবস্থার মধ্যে যাচ্ছে, তো এই পরিস্থিতিটা যে বিপদ, সেই বিপদটা কাটানো সম্ভব হবে কি? আপনার কাছে কি মনে হয়? দেখেন, আপনি যেটা বলতেছেন এটা কাটানো তো খুবই ডিফিকাল্ট রে ভাই, খুবই ডিফিকাল্ট। আপনি দেখেন, আমরা প্রায় 1.5-2 বছর যাবত একটা কথা বলে আসছি, যেখানে একটা দেশের শপথবদ্ধ রাজনীতি, মানে বিচারক নিজে বলে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, তারপরে $1 বিলিয়ন তদন্ত পাচারের তদন্ত বন্ধ করে দেয়। আপনি বিশ্বাস করেন তাদেরকে গুলি করে মারলে গুলি লোকসান, মানে তারা এরকম জঘন্য অপরাধ করছে, গুলি করে মারলে গুলি লোকসান। আমি বলছি এদের জং ধরা ছুরি দিয়ে জবাই করা দরকার, যাতে মরে এবং জংটা পরিষ্কার হয়। মানে আমি বলছি খুব নিকৃষ্ট অর্থে এরা কি করেছে। আপনি বলেন না আবুল বারাকাত বাংলাদেশে মনে হয় কুলাঙ্গার অর্থনীতিবিদ আমি দেখি নাই। ইনি কিছুদিন আগে বলছে 30 বছরের মধ্যে নাকি বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে। কোথা থেকে এই গবেষণার তথ্য পায়, কে তাদেরকে লেখাপড়া শিখাইছে আমি বুঝলাম না। এবং অর্থনীতির উপরে কথা বলে, উনি জনতা ব্যাংকে থাকাকালীন 4,500 কোটির জালিয়াতি হয়েছে, সেই টাকাগুলা কোথায় গেছে? আতিয়ার রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকাকালীন 810 কোটি টাকা পাচার হয়ে গেছে। ফিলিপাইনতে নাকি টাকা উদ্ধার হয়েছে, টোটালটা ভুয়া, পেপারে নিউজ হয়েছে। আপনি চোর ধরতে পারলেন না, ইনফরমেশন পাইলেন না, ফিলিপাইনতে টাকা। আতিয়ার রহমান বহাল তবিয়তে আছে, আশা করি সেও পলাতক, মানে বাইরে থাকার কোনো সুযোগ আপাতত নাই অন্তত। তারপরে আপনি দেখেন এই আবুল বারাকাতের কথা বললাম, তারপরে আপনি বেসিক ব্যাংকের বাচ্চুর কেলেঙ্কারি, লোন টাচ করতে পারে নাই। তারপরে আপনি আসেন সালমানের প্রমাণ শেয়ার বাজার কেলেঙ্কারি, সোনালী ব্যাংক কেলেঙ্কারি, এই যে সুভাষ সিংহ রায় টক শো করে সব জায়গায়, সেও তো সোনালী ব্যাংক কেলেঙ্কারি করে আসছে। এই সুভাষ সিংহ রায় আমি নিশ্চিত করে বলতে থাকি পলাতক। আমি যত লোকের সাথে টক শো করছি এরকম একটা ডার্টি ক্যারেক্টারের লোক আমি পাইনি, এত ডার্টি একটা মানুষ হতে পারে। এবং এই সরকারকে আপনি যদি এডিটর্স গিল্ড করছিল কয়েকদিন আগে দেখলাম মোজাম্মেল বাবুরা, উফ মাই গড, এই এডিটর্স গিল্ড, এই 71 টিভি, এই সময় টিভি, এই ডিবিসি, এই শেখ হাসিনাকে পতনের জন্য ত্বরান্বিত করছে। এবং সবশেষে ত্বরান্বিত করছে একটা মাত্র মেয়ের একটা কোশ্চেন, সেটা হলো ফারজানা রূপা। তো এইটুক বোঝার ক্ষমতা যাদের নাই, যে প্রশ্ন করছেন মুক্তিযোদ্ধার কোটা, আরে মুক্তিযোদ্ধার কোটা তো আমি বিশ্বাস করি না, কারণ শেখ হাসিনা মনে প্রাণে কোটা বন্ধ করছে দূরভিসন্ধিমূলক, যে আমি যা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে গেছি এই কোটা যাতে আর কেউ ব্যবহার করতে না পারে, কোটা ব্যবহার করে যাতে নিজের লোক কেউ না ঢুকাইতে পারে। আপনি ভাবেন একটা দেশে বিচারপতিরা কি ছিল, 1.25 লক্ষ মামলা হয়েছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি আমার কাছে ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে 1.25 লক্ষ মামলা একটা দলের বিরুদ্ধে, এই বিচার বিভাগ নীরবে এটাকে হজম করছে। কি সুন্দর, পুলিশে ধরে পাঠাইতো ম্যাজিস্ট্রেটের কাছে, নামঞ্জুর জামিন, যাইতো সেশন কোর্টে, জামিন নামঞ্জুর।
আসতো হাইকোর্টে, ভাগ্যচক্রে জামিন দিলে এনায়েতুর রহিম নামঞ্জুর, চেম্বার জজ। এই ছিল বাংলাদেশ, এই ছিল কোর্ট কাচারি। টাকা রসাতলে। শেখ হাসিনা কোটি কোটি ডলার নিয়ে গেছে। আপনি কি মনে করেন সালামের এই টাকা তার বাপের ক্ষমতা আছে এই টাকা ভোগ করার? তার 50,000 কোটি টাকা নিয়ে থাকলে হার্ডলি তার কাছে 5,000 কোটি থাকতে পারে, বাকি 45,000 কোটি টাকা শেখ পরিবার। এইভাবে আপনি আসেন আতিয়ার রহমানের টাকা, শেখ পরিবার। আবুল বারাকাত যেটা করছে, শেখ পরিবার। সালমান রহমান যেটা করছে, শেখ পরিবার। সিঙ্গাপুরের প্রথম ধনীকে কে জানি, আপনার কর্নেল ফারুকের ভাই। কর্নেল ফারুকের ভাই তো সিঙ্গাপুরে প্রথম শ্রেণীর ধনীর কাতারে। তো আপনি এই যে টাকা নিছে, এখন প্রশ্ন হচ্ছে যে সবচেয়ে করুণার ব্যাপার যে বিচার বিভাগ সব বাদ দিলাম, একটা বিচার বিভাগ, এই সাংবাদিকরা যাকে বলে, কিছু সাংবাদিকের কথা বলি, একটা সাংবাদিক জোরালো ভাবে সাগররুনির হত্যার কথা বলে নাই গত 12 বছরে। কিন্তু আমি বলেছি 12 বছর যাবত একটা তদন্ত হয় না সেই দেশে। আমি আমি একটা বিশ্বাস করি শুধু, ডক্টর ইউনূস সাহেবের উপরে আমার ব্যক্তিগতভাবে আস্থা আছে, তার ওভারসিজ কানেকশন বা ওভারসিজ তার যে সম্মান, সেই সম্মানের কারণে যদি আর বাংলাদেশের লোকগুলা যদি লোকের প্রতি সফট হয় যে ভাই তোমার দেশে যদি আমাদের কোনো টাকা আটকা থাকে প্লিজ টাকাগুলো আমাদেরকে দিয়ে দাও, আমার কাছে মনে হয় ইউনূস সাহেব চাইলে যদি থাইকা থাকে আমেরিকায় বা ইউরোপে কিছু টাকা পাইলে পাইতেও পারি। ফরেন এইড ইউনূস সাহেব আনতে পারবে, গার্মেন্টস কোটা বাড়াতে পারে। ইউনূস সাহেবের সঙ্গে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি এটা এখন যেটা দেখি, হয়তো আইনাঙ্গন সাজাইতে পারে, তার চেয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার এই আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমি এখনো দেখতেছি হি ইজ হাইলি নন কোঅপারেটেড বাই দা কর্মচারী কর্মকর্তা, এদের দ্বারা সাংঘাতিক ভাবে ইউনূস সাহেব এখনো নন কোঅপারেটেড। আমি বাইরে গিয়ে দেখি ট্রাফিক আছে কিন্তু দায় সারা গোছে, কেমন জানি আর্টিফিশিয়াল জ্যামের চিন্তা করা হয়, মানে তাকে ইয়ে করা হয়, কি বলে এটাকে, যাতে তার পতন হয় ইত্যাদি ইত্যাদি। এটা আমার কাছে মনে হয়, কারণ আমি সম্প্রতি দেখলাম ডিপ্লোমেটদের একটা মিটিং এ ইউনূস সাহেব যাইতে 2 ঘন্টা দেরি হয়েছে, এবং সে বোধহয় পরিষ্কার জানাই দিছে যে আমার বাড়ির সামনে আন্দোলনরত লোকজন আছে, এবং তার সেই গার্ডস আছে যে 2 ঘন্টা ডিপ্লোমেটরা বসে ছিল, এবং তারপরে সে গিয়ে দেখা করছে। আজকে জাতিসংঘ দেখলাম যে একেবারে মানে সচিব একটা চিঠি দিছে এবং তাকে সমর্থন জানাইছে যে সংস্কার এবং নির্বাচনের ব্যাপারে। এটা ভালো, ভালো সাপোর্ট পাচ্ছে। তবে সবশেষে আমি যে কথাটা বলবো, আমি এখনো বলি, আগেও বলতেছি, ইউনূস সাহেবের চাওয়া পাওয়ার কিছু নাই, এবং ইউনূস সাহেব তো লাকি এনাফ যে উনি তার জীবনের যে সাকসেস যেগুলো হয়েছে, ইউনূস সাহেব একটা রিকোয়েস্টই আমি করব যে বাংলাদেশের জনগণ আজকে পর্যন্ত আপনাদের পাশে আছে, পাশাপাশি এটা আপনাদেরকে ধরে রাখতে হবে, মানে আপনাদেরকেও এই জনগণ ধরে রাখতে এই পরীক্ষাটা উত্তীর্ণ হতে হবে। সোজা বাংলা, এখন তো আমরা একটা সিচুয়েশনগত কারণে আপনাদের পক্ষে আছি, একটা পরিস্থিতির কারণে। এটা কিন্তু আপনাদেরকে ভালোবেসে হয়নি, আমি অনেস্টলি বলছি, আপনাদেরকে ভালোবেসে হয়নি। মানুষ একটা চেঞ্জ চেয়েছিল, তাতে একটা গ্রহণযোগ্য ব্যক্তি আপনি আপনি আসছেন, আমরা খুশি। এবং এইটা কিন্তু এই পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হইতে হবে। আমরা কিন্তু এখন সিচুয়েশনের কারণে সাপোর্ট করছি, আমরা যাতে 6 মাস 9 মাস পার হওয়ার পরেও, 1 বছর পার হওয়ার পর, 2 বছর পার হওয়ার পরও যাতে দেশবাসী সবাই দলমত নির্বিশেষে জিকির করে না ইউনূস সাহেবকে চাই। আর সেটার জন্য আমি ছোট্ট মানুষ একটা কথা বলে দিতে পারি, আপনার চোখ কান খোলা রেখে স্বচ্ছ থাকতে হবে। যদি আপনার পুরো টিম স্বচ্ছ থাকে, তাদের উইল ফোর্স থাকবে, তারা কাজ করতে পারবে, আল্লাহর তরফ থেকে রহমত পাবে। অস্বচ্ছ হবেন, আপনারা রহমত পাবেন না, আমি লিখে দিতে পারি। পাশাপাশি ছাত্ররা যারা মাঠে কাজ করতেছে সংস্কারের, তাদেরকে নিয়ন্ত্রণ করেন। সব ছাত্র খারাপ তা বলছি না, বেপরোয়া কিছু ছাত্র এখনো আছে, আল্লাহর দোহাই লাগে ইউনূস সাহেবকে অনুরোধ করব এগুলা কন্ট্রোল করেন। হ্যাঁ, যেখানে পারবেন না ছাত্র গিয়ে পিটাবে, তাহলে আপনাদের ইশারায় পিটাক, ছাত্ররা যাতে কেউ মাতুব্বরি না করে। আমাদের কোঅপারেশন থাকবে, আপনার স্বচ্ছতা জরুরি, আপনার টিমের স্বচ্ছতা জরুরি, এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনাকে কনফার্ম করতে হবে জনগণ আপনাকে চায়। এখনকার চাওয়াটা কিন্তু চাওয়া নয়। অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন সমসাময়িক অনেকগুলো পরিস্থিতি নিয়ে আবু হেনা জাকির চুর চেহারা বিশ্লেষণ। আমাদের এই আলোচনা আগামীতে অব্যাহত থাকবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।